আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর গণিত বিষয়ের যে পরিমিতি পাঠের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব বলে। আমি আজ যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। এই লম্ব বৃত্তাকার চোঙের যে বিভিন্ন সূত্র আছে সেই সূত্রগুলো আমরা কিভাবে বের করতে পারি সেগুলো একটু দেখব, এবং আশা করি এই চ্যাপ্টারটি বোঝবার জন্য তোমাদের এই ভিডিওটি অনেকটাই সাহায্য করবে। তোমরা মন দিয়ে এই ভিডিওটি লক্ষ্য করো। আমি সীতানাথ সেন, শিক্ষক, দেওপাড়া চম্পামণি উচ্চ বিদ্যালয়। এখন আমি তাহলে তোমাদের সাথে লম্ব বৃত্তাকার চোঙ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। প্রথমেই আমরা কতগুলো ঘনবস্তুর ছবি আমরা দেখে নিই। এই ঘনবস্তুগুলিকে দেখো, তোমরা নিশ্চয়ই চিনতে পারবে ঘনবস্তুগুলো। প্রথমে যে ঘনবস্তুটা দিয়েছি দেখো, এটা হলো একটা কৌটোর ছবি, দেখেই বুঝতে পারছো। তারপর যে ঘনবস্তুটা দিয়েছি এটা হলো একটা কাঁচের গ্লাস, এবং আরেকটি যে ঘনবস্তু রয়েছে এটা হলো একটা মোমবাতি, মোটা একটা মোমবাতির ছবি রয়েছে। এই যে ঘনবস্তুগুলো, এইগুলো দেখো, এদের গঠনগত বিষয়টা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম। এই ধরনের যে আকৃতির ঘনবস্তু, এই ঘনবস্তুগুলোকে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। এই ধরনের ঘনবস্তুর নাম হলো লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার চোঙের তিনটে তল থাকে, দুটো থাকে সমতল আর একটা হলো বক্রতল। সমতল কোনগুলো? না, সমতল হলো ওই উপর এবং নিচে যে বৃত্তাকার অংশগুলো থাকবে সেগুলো হলো সমতল, এবং তার স্পার্শতল যেটা সেইটা হলো বক্রতল। আমরা এই অধ্যায়ে লম্ব বৃত্তাকার চোঙের যে যে বিষয়গুলো নির্ণয় করব বা করতে শিখব সেগুলো হলো বক্রতলের ক্ষেত্রফল, মানে যেটা পার্শ্বতল বললাম, সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে পার্শ্বতল প্লাস উপর এবং নিচে যে বৃত্তাকার দুটো সমতল রয়েছে সেই তিনটে তল মিলে যে ক্ষেত্রফল সেটা, এবং অবশ্যই এই লম্ব বৃত্তাকার চোঙের আয়তন নির্ণয় করার সূত্র আমরা দেখব এবং নির্ণয় করতে শিখব। এখন আমরা সাধারণভাবে চোঙ কথাটা ব্যবহার করে থাকি, এইখানে আমরা বারবার যেটা বলছি লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে সাধারণ চোঙ আর লম্ব বৃত্তাকার চোঙ এই দুটোর মধ্যে কি কিছু ফারাক আছে? আর ফারাক থাকলে কি বিষয়টা সেটা একটু দেখে নিই। এখানে দেখো, আমি দু ধরনের চোঙই দিয়েছি। বাঁদিকে যেটা রয়েছে দেখো, সেইটাতে উপর এবং নিচে যে সমতলগুলো রয়েছে সেগুলো বৃত্ত, কিন্তু বৃত্তের সাথে যে চোঙটা রয়েছে, বৃত্তাকার যে সমতল দুটো রয়েছে তার সাথে যে চোঙটা রয়েছে, চোঙের যে পার্শ্বতল বরাবর যে আমি যদি সরলরেখাগুলো টানি সেগুলো কিন্তু বৃত্তের উপরে লম্ব নয়, একটু হেলে রয়েছে, সেটা কিন্তু লম্ব নয়। বৃত্তাকার তলের উপরে এটা কিন্তু লম্ব নয়। দ্বিতীয় যে ডান দিকের যে ছবিটা রয়েছে সেইটাতে কিন্তু আমাদের যে বৃত্তাকার যে তল, সমতল, মানে যেটাকে ভূমি বলা হয়, সেই ভূমির উপরে আমাদের যে চোঙটা রয়েছে সেটা কিন্তু লম্ব হয়ে রয়েছে। তাই এই যে দ্বিতীয় ধরনের যে চোঙ, এইটাকেই বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। আর প্রথমের যেটা আছে এটা হলো একটা সাধারণ চোঙ, সেই ক্ষেত্রে কিন্তু লম্ব হবেই এমন কোনো কথা নেই। এই ক্ষেত্রে যেমন চোঙটা কিন্তু, যে চোঙের যে পার্শ্বতলটা সেটা কিন্তু ভূমির সাথে লম্বভাবে নেই, তাই প্রথমেরটাকে বলছি এটা একটা সাধারণ চোঙ, আর দ্বিতীয় যেটা সেটাই হলো আমাদের লম্ব বৃত্তাকার চোঙ। এখন আমাদের এই যে অধ্যায়টা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এইখানে আলোচনার বিষয় কিন্তু শুধুমাত্র লম্ব বৃত্তাকার চোঙ। তাই আমরা বারবার হয়তো লম্ব বৃত্তাকার চোঙ কথাটা নাও ব্যবহার করতে পারি, কখনো কখনো শুধু চোঙ কথাটাও ব্যবহার করে ফেলতে পারি।
তো চোঙ বলি বা লম্ব বৃত্তাকার চোঙ বলি, আমাদের এই অধ্যায়ে চোঙটাও কিন্তু এই লম্ব বৃত্তাকার চোঙকেই বোঝানো হচ্ছে, এটা আমরা ধরে নেব। এবার চোঙের বিষয়ে আমাদের কি কি বিষয়গুলো জেনে রাখা দরকার, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই চোঙ সম্পর্কে। এই হলো আমাদের একটা চোঙের ছবি, এইখানে চোঙের ছবি, সেখানে দেখো তার দুটো সমতল আর বক্রতল রয়েছে, সেটা রইল। এইখানে এই যে দুটো তল আমরা যেটাকে ইন্ডিকেট করেছি, এখানে উপরের তলটা এবং নিচের যে তলটা, এই দুটো তল হলো চোঙের সমতল। এই উপর আর নিচের যে বৃত্তাকার তল, এই দুটো হলো আমাদের চোঙের সমতল। এই যে বৃত্তাকার তল, এই বৃত্তাকারের তলের ব্যাসার্ধকেই বলা হয় চোঙের ভূমির ব্যাসার্ধ, এবং এটাকে ডিনোট করা হয় আর অক্ষর দিয়ে, এটাকে ডিনোট করা হয়, চিহ্নিত করা হয়। আর যে পার্শ্বতল যেটা বলছিলাম, এই যে এখানে ইন্ডিকেট যেটা করা হয়েছে, এই পার্শ্বতলটাই হলো আমাদের, যেটা বললাম যে আর একটা যে বক্রতল থাকে, সেই বক্রতলটা হলো এই পার্শ্বতলটা। দুটি বৃত্তাকার তলের মধ্যেকার যে দূরত্ব, দুটি বৃত্তাকার তলের মধ্যকার যে দূরত্ব, দেখো সেটা দেখানো হয়েছে, এই দূরত্বটাকেই বলা হয় চোঙের উচ্চতা। এটাকে লেখা হয় হাইট, তার প্রথম যে অক্ষর এইচ, সেই এইচ দিয়ে এটাকে চিহ্নিত করা হয়। তাহলে আমাদের বৃত্তাকার যে সমতল রয়েছে, সেই সমতলের যে ব্যাসার্ধ রেডিয়াস, তার আর, সেটাকে ভূমির ব্যাসার্ধ বলা হয়। আর চোঙের উচ্চতা এইচ, মানে সমতল দুটোর মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হয় এটাকে বলা হয় লম্ব এই উচ্চতা, এইচ, চোঙের উচ্চতা। এবার আমরা একে একে দেখি। প্রথম বের করব চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। এই হলো আমাদের চোঙ, যার ভূমির ব্যাসার্ধ হলো আর এবং উচ্চতা হলো এইচ। ধরি এই চোঙের ভূমির ব্যাসার্ধ হলো আর একক, তাহলে পরিধি হবে কত? ভূমিটার পরিধি হবে, আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে পরিধি হয় 2πr, 2πr একক, তাহলে এর পরিধি হলো 2πr একক। এখন দেখো আমরা একটা কাজ করছি। কি কাজ করছি? এখন চোঙটিকে লম্বালম্বি আমরা চিরে দিলাম, চিরে দিয়ে সেটাকে মেলে দেওয়া হচ্ছে। দিলে কি আকারটা আসবে সেটা দেখো। সেই আকারটা যেটা হবে সেটা হলো এইটা, একটা আয়তক্ষেত্র পাবো। যে আয়তক্ষেত্রের দেখো দৈর্ঘ্যটা পেয়ে যাব, পরিধিটাই দৈর্ঘ্য হয়ে গেল এখানে 2πr, আর প্রস্থ হয়ে গেল উচ্চতা এইচ। তাহলে আমরা যে একটা আয়তক্ষেত্র পেলাম, যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হয়ে গেল 2πr একক আর প্রস্থটা হয়ে গেল এইচ একক। তাহলে আমরা খুব সহজেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 2πr ইন্টু এইচ বর্গ একক, ক্ষেত্রফলের একক বর্গ একক, তাহলে 2πr এইচ বর্গ একক। তাহলে এই যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল পেলাম, সেটাই তো আমাদের পার্শ্বতলটা। তাহলে এটাই হলো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল, এটি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত পেলাম না 2πr/h বর্গ একক। তাহলে আমরা পেয়ে গেলাম চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2πr/h বর্গ একক। এবার তাহলে আমরা আসি চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় সেটা দেখি। চোঙের তল হলো তিনটি, সেই তিনটে তলকে আমরা একটু পৃথক করে দিচ্ছি। পার্শ্বতলটাকে ওই একই রকমভাবে লম্বালম্বি চিরে মিলে দেওয়া হয়েছে, একটা আয়তক্ষেত্র পেয়েছি। আর দেখো উপরের বৃত্তটা একটা, নিচের বৃত্তটা একটা,
দুটো এর সাথে বৃত্ত পেয়েছি। এই তো তিনটে তল নিয়ে সমগ্র তল। এখন দেখি যে এই চোঙের যে পার্শ্বতল তার ক্ষেত্রফল যেটা পেলাম আমরা 2πr/h বর্গ একক, সেটা পেয়ে গেছি। পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h বর্গ একক। আর বৃত্তগুলো যেগুলো আছে সেগুলো তো ব্যাসার্ধ হলো আর একক, তাহলে এক একটা বৃত্তের মানে বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল চলে এলো πr² বর্গ একক। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr², তাহলে πr² বর্গ একক। তাহলে দুটো বৃত্তের জন্য এক একটাই πr² করে পেয়েছি, তার মানে দুটোতে মিলে 2πr² পেলাম। তাহলে এই তিনটে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হলো আমাদের পার্শ্বতল যেটা ছিল 2πr/h, আর দুটো যে সমতল সমতল পেয়েছি πr², তাহলে 2πr²। তাহলে এখান থেকে আমরা 2πr কমন নিতে পারি। 2πr কমন নিলে পাচ্ছি 2πr × h + r বর্গ একক। এইটাই হলো আমাদের চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, 2πr × h + r বর্গ একক। এটি হলো আমাদের সমগ্রতল চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এরপরে আসি চোঙের আয়তন নির্ণয়। দেখো এখানে আমাদের দুটো মাপনী চোঙ রয়েছে। মাপনী চোঙ আছে দুটো। সেই দুটো মাপনী চোঙের দুটোর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ উচ্চতা দুজনে কিন্তু আলাদা আলাদা। তাহলে এদের যদি ব্যাসার্ধ এবং উচ্চতা আলাদা আলাদা হয়, তাহলে আমরা কিভাবে বলতে পারবো যে এটার কোনটাতে বেশি জল ধরবে কোনটাতে কম জল ধরবে? যদিও সেটা আমরা চোখের নজরে দেখে বলে দিতেও পারি। এবার যদি জিজ্ঞাসা করা হয় যে কোনটাতে কতটা বেশি জল ধরবে, তাহলে কিন্তু আমরা সেটা চোখের নজরে দেখে বলে দিতে পারবো না কতটা বেশি জল ধরবে। তাহলে সেটা আমরা বুঝবো কি করে? তার উত্তর হলো যে চোঙ দুটোর আয়তন মেপে আমরা বলতে পারবো কোন মাপনী চোঙে কতটা জল ধরবে। তাহলে সেখান থেকে বলতে পারবো কোনটাতে কতটা বেশি জল ধরবে বা কতটা কম জল ধরবে। এখন তাহলে আমরা চোঙের আয়তন মাপবো কিভাবে? আমাদের এখন বিষয় হলো এটা যে চোঙের আয়তন মাপার পদ্ধতিটা কি। এই যদি চোঙ হয় একটা, যার ভূমির ব্যাসার্ধ হলো আর এবং উচ্চতা হলো h, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন যেটা হয় সেটা হবে ভূমির ক্ষেত্রফল। মনে রাখবে খুব ভালো করে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি না πr², আর উচ্চতা হলো h, তাহলে হয়ে গেল πr² × h। এককটা হবে ঘন একক, তাহলে গুণটা করে দিলে হচ্ছে πr² h ঘন একক। এই হলো চোঙের আয়তনের সূত্র। এর সাথে সাথে আসি আমরা যে ফাঁপা যদি চোঙ হয়, ফাঁপা বা কিছুটা থিকনেস আছে, পুরু হয় কিছুটা, ফাঁপা একটা, যার হয়তো যে মাপগুলো বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে দেখো ছবিটাতে, এখানে যে ফাঁপা, যেটা ভেতরটা ফাঁপা রয়েছে, এখানে দেখো বাইরের যে ব্যাসার্ধটা রয়েছে সেটা হলো ক্যাপিটাল আর বা বড় হাতের আর দেওয়া রয়েছে, আর ভেতরের যে ব্যাসার্ধটা রয়েছে ভালো করে লক্ষ্য করো সেটা দেওয়া আছে স্মল আর, ছোট হাতের আর, আর উচ্চতাটা এইচ। এই রকম যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমার বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো কীভাবে আমরা বের করব। প্রথম আসি ফাঁপা চোঙটির বাইরের এবং বাইরের ব্যাসার্ধ যদি আর একক এবং ভেতরের ব্যাসার্ধ যদি স্মল আর একক হয় এবং উচ্চতা এইচ একক হয়, তাহলে ফাঁপা চোঙটির আয়তন হবে কি হবে? ফাঁপা চোঙটির আয়তন মানে ওই চোঙটাকে তৈরি করতে কতটা, যদি ধাতব হয় তাহলে কতটা ধাতু লেগেছে। না দেখো বাইরে পর্যন্ত আয়তন
আর ভেতরে যেটা ফাঁপা অংশ আছে তার আয়তন বিয়োগ করে দিলেই পেয়ে যাব। বাইরেটা কি হবে না পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ, আর ভেতরটা হলো পাই স্মল আর স্কোয়ার এইচ। তাহলে সেখান থেকে কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, ওটা ব্র্যাকেটের মধ্যে ইন্টু এইচ ঘন একক। এই হলো আমাদের একটা ফাঁপা চোঙের আয়তন বের করবার পদ্ধতি। এবার আসি যে ফাঁপা চোঙটির ভিতর এবং বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল কত হবে। এটাও খুব সহজে হয়ে যাবে। তার কারণ হচ্ছে বাইরের ক্ষেত্রফলটা কত, বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফল কত, আর ভিতরের পার্শ্বতলের ক্ষেত্রফল দুটোর যোগ। তাহলে বাইরেটা হলো 2 পাই আর এইচ মানে ক্যাপিটাল আর এইচ, ভেতরটা হলো 2 পাই স্মল আর এইচ। তাহলে দুটোকে যোগ করে দিলে 2 পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ব্র্যাকেটের মধ্যে ইন্টু এইচ বর্গ একক। এবার যদি আমরা বের করতে চাই যে এই ফাঁপা যে চোঙটা রয়েছে তার সমগ্রতলের ক্ষেত্রফল, মানে এই চোঙটা কেমনভাবে রয়েছে, এই চোঙটা রয়েছে দুদিক ফাঁকা, শুধুমাত্র এই থিকনেসের জন্য যে মুখটা রয়েছে মুখগুলো অনেকটা সেই রিংয়ের মতো হয়ে থাকবে, ওই অংশগুলো এই ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রে ধরতে হবে। তাহলে সেটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয় দেখি। ফাঁপা চোঙটির দুমুখ খোলা হলে তার সমগ্রতলের যে ক্ষেত্রফল হবে সেটি হচ্ছে ভিতর আর বাইরের বক্রতলের ক্ষেত্রফল, অবশ্যই ভিতর ও বাইরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস দুমুখের যে রিংয়ের মতো অংশ রয়েছে, বৃত্তাকার যে রিং তার মতো যে অংশটা রয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এই যে অংশটা, এই অংশটা দুদিকেই আছে, ওই দিকেও যেমন আছে এই দিকেও আছে, এই দুটো অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা ওইখানেতে বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি ভিতর বাইরে 2 পাই ইন্টু আর প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এইচ প্লাস এইখানে হয়ে গেল দেখো পাই ক্যাপিটাল আর স্কোয়ার হচ্ছে বাইরেটা, পাই স্মল আর স্কোয়ার হলো ভেতরটা, বিয়োগ করে দেওয়া হয়েছে। আর যেহেতু দুদিকে সেজন্য 2 দিয়ে গুণ, তাহলে 2 পাই ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এই হলো বর্গ একক, হলো আমাদের ফাঁপা যে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এই হলো আমাদের কয়েকটি সূত্র, সেই সূত্রগুলো খুব ভালো করে মাথায় নিয়ে আমরা অঙ্কগুলি করবার চেষ্টা করব। তাহলে আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই, আমরা যে সূত্রগুলো পেলাম, প্রথম পেয়েছি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর এইচ বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। আর চোঙের আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবং আমরা শেষে যেটা পেলাম ফাঁপা যে চোঙ, সেই ক্ষেত্রে এইগুলোকে সূত্রগুলো এইভাবে ফাঁপা চোঙের মুখস্থ রাখবার কোনো প্রয়োজন নেই, এটা তোমরা দেখলেই স্টেপ বাই স্টেপ আগিয়ে গেলেই পেয়ে যাবে। প্রথম যেমন আয়তন হলো পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। আর পার্শ্বতলের ক্ষেত্রফল ভিতর এবং বাইরে মিলে সেটা হলো 2 পাই ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইন্টু এইচ বর্গ একক। আর ফাঁপা চোঙটির দুমুখ খোলা হলে তার যে সমগ্রতলের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে পার্শ্বতলের যে ক্ষেত্রফল হলো 2 পাই ইন্টু আর প্লাস স্মল আর ইন্টু এইচ প্লাস দুমুখের যে রিংয়ের মতো অংশটার ক্ষেত্রফল মানে 2 ইন্টু পাই ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ একক। এই কটা সূত্র তোমরা মনে রাখলেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজেই তোমরা প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। তাহলে তোমাদের এখন কাজ যেটা হলো, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি
এই লম্ব বৃত্তাকার চোঙের যে প্রথম দিকে সূত্রগুলো, ওইখানেও কিভাবে বের করতে হয়, কিভাবে বের করা আছে, সেগুলো তোমরা দেখতে পারবে। ওই অংশটি ভালো করে পড়বে। তারপর তোমাদের উদাহরণে অনেকগুলি অঙ্ক করে দেওয়া আছে, সেই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে। দেখবার পর তোমাদের যে অনুশীলনী, যে কোষে দেখো 8, ওই যে অধ্যায়টি রয়েছে, যে প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলির উত্তর তোমরা করবার চেষ্টা করবে। আশা করি তোমরা অধিকাংশ অঙ্কের উত্তর খুব ঠিকঠাকভাবে নিজেরাই করে নিতে পারবে। তাহলে আজকের আমি আলোচনা এখানেই শেষ করছি। মন দিয়ে পড়াশোনা করো। প্রথমে এই ভিডিওটি দেখবার পর তোমরা বইটি ভালো করে পড়ে উদাহরণগুলি লক্ষ্য করে তারপর তোমাদের যে অনুশীলনীর অঙ্ক, সেই অনুশীলনীর অঙ্কগুলো তোমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করে ফেলো। আজকের আলোচনা আমি তাহলে এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।